প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিনকাল ডিজিটালে। আজকেও আমার সঙ্গে আছেন সাবেক ডিআইজি প্রিজন অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী। আজকে আমরা কথা বলবো তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের জেল জীবন সম্পর্কে। আপনারা হয়তো জানেন যে ১/১১ যে সেনা সমর্থিত সরকার ছিল, সেই সময়ে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়। তো সে সময়কালীন সময়ে কিন্তু আজকের যে আমাদের অতিথি, তিনি কিন্তু যারা ভিআইপি যারা কারাবন্দী ছিল তাদের দেখভালের দায়িত্ব ছিল। আজকেও আমরা তার সাথে কথা বলবো তারেক রহমানের যে কারাবন্দী জীবন সম্পর্কে। কেমন আছেন? জি জি, ভালো আছি। আপনি ভালো? আজকে আমরা আপনার কাছ থেকে শুনতে চাইব যে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, তিনি ২০০৭ সালের ৭ মার্চ বিনা ওয়ারেন্টে তিনি গ্রেপ্তার হন। এই যে গ্রেপ্তার জীবনে লম্বা একটা সময় তিনি জেলখানায় ছিল, সেই সময়টা আপনি দায়িত্বে ছিলেন তাদের দেখভালে। তো আজকে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইব যে আপনি তো ঠিক সেই সময়গুলোতে কাছ থেকে তাদেরকে দেখেছেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরফাত রহমান কোকো। তো আজকে আমি তারেক রহমান সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনি প্রথম যে তারেক রহমানকে আপনি কোথায় দেখলেন, কিভাবে দেখলেন, সে সম্পর্কে আমি একটু জানতে চাই। ওনাকে কাছ থেকে দেখা বা প্রথম কথা কিন্তু আমার ঢাকা জেলেই হয়। উনি যখন জেলে আসলেন তখন ওনাকে কোথায় রাখা হবে আইজি প্রিজনের সাথে কথা বলে স্যারের পরে নির্দেশনা দিলেন। ওখানে আমাদের একটা স্টোর রুম ছিল মেডিসিন রাখার। ওই স্টোর রুমটারে আমরা ওইটা পরিষ্কার করে রাখা হলো যাতে উনি একা ওইখানে থাকেন। উনি যখন একা ওইখানে থাকেন তখন ডিভিশনের ব্যাপারে নানা কথা আছে। তখনও ডিভিশনের কাগজপত্র আমরা পাইনি, বা কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি যাতে ওনার নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করে, যাতে কোনো সাধারণ বন্দী বা অন্য কেউ সরাসরি তার কাছে যেতে না পারে, ওইভাবে ব্যবস্থা করে বড় একটা রুম আমরা ওই মেডিকেল রুমে রাখলাম। এখন এইখানে থাকার সময় মাঝে মাঝে আমি যেতাম, খালেদা জিয়ার ওখানেও যেতাম এবং তারেক রহমান ওইখানেও মাঝে মাঝে যেতাম। খালেদা জিয়ার এখানেই বেশি আসতাম। তো ওখানে যাওয়ার পর বাসা থেকে যখন অনেক সময় খাবার আসতো, যেটা করতো নর্মালি, অনেক সময় আমরা অ্যালাউ করতাম, অনেক সময় অ্যালাউ করতাম না। তো যখন অ্যালাউ করতাম তখন ওই খাবারটা কিন্তু আমি আর জনাব তারেক রহমান সাহেব তখনকার আমরা মেঝেতে বসে একসাথেই খেতাম। তো তখনই অনেকজন আমি বলছি যে উনি কথাবার্তা এত নরম, ভদ্র, ও আস্তে কথা বলেন, কম কথা বলেন, কোনো অন্য কোনো কিছু ভাব বা অ্যারোগেন্ট দেখার মতো এই ধরনের কোনো প্রশ্নই ওঠে না। তো এটা নিয়ে বলতাম যে অত্যন্ত ভদ্রলোক চলে আসছে এখানে। এই যে একজন সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সাবেক সেনা প্রধানের ছেলে, এই যে মেঝেতে বসে খেতেন, এই যে তার একটা ভিন্ন অভিজ্ঞতা, এইটা আসলে সে কিভাবে কতটুকু মেনে নিয়েছিল বা আপনার কাছ থেকে? কিন্তু ওনার আচার আচরণে, কথাবার্তা, চেহারা ছবিতে কিন্তু ভিন্নমাত্র কোনো কিছু নেই, কিন্তু একদম স্বাভাবিক, একদম নর্মাল স্বাভাবিক। আমরা যেমন বসে উনি ওইভাবেই বসছেন। খাইতেন খুব কম, অল্প একটু খাইতেন, জানি তো আমিও খেতাম, উনিও খাইতেন অল্প করতেন। কিন্তু আমার কষ্ট খেয়াল আছে যে খাওয়া দাওয়ার মধ্যে বড় কোনো খুবই কম খাইতেন, তখন কোথাও কম বলতেন। অন্য কারোর সঙ্গে যে কথাবার্তা বলা বা কোনো কিছু ডিমান্ড করা বা ঘুরে বেড়ানোর জন্য কোনো ইচ্ছা পোষণ করা, এগুলি কিন্তু কখনোই করেন নাই। তখন ভাবতাম যে হয়তো জেলে আসছে এর জন্যই কিন্তু উনি এত নরম কেনা। পরে যদি না, উনি বাইরেও কথা কম বলতেন, বাইরেও কম খাবার খাইতেন এবং উনি সাধারণত সাদা ড্রেস বেশি পরতেন। আমার পরিচিত একজন আছে বিদ্যুৎ ভাই, বা তারা একবার একটা সাদা ফতোয়ার মতো দিল, আমি নিয়ে গেলাম যে তারা এরম দিচ্ছে অনেকেই, কিন্তু সাদা কাপড়গুলো আমারই খেয়াল আছে ও হাফ হাতা গোল গলা টাইপ যত মনে হয়, কিন্তু সাদা রঙ এটা মনে আছে। কখনোই বাড়তি কোনো কিছু ওরম জন্য চাইতেন না। সাদা শার্টই বেশি পরে, ওই সাদা শার্ট, ওইটি আমার খেয়াল আছে। তবে এক নাগারে যদি এরকম বলি যে উনি যখন থাকতেন, বরং ওনার সঙ্গে দেখা করার জন্য অন্যান্য যারা বন্দী ছিল, ভিআইপি বন্দী বলেন, তারা খুব উৎসুক ছিল যে একবার তার সঙ্গে দেখা করা যায় কিনা, আসতে পারে কিনা, তার দলের লোক যা আছে। আমরা যদিও ওগুলি অ্যালাউ করি নাই, জনাব তারেক রহমান সাহেব কিন্তু কখনো বলে নাই যে আমি একটু দেখা করতে চাই। এমনকি ওই সময় আরাফাত কোকো উনিও ছিলেন, কিন্তু উনার সঙ্গেও কিন্তু উনি দেখা করতে চান নাই। কারণটা হলো জেলকোটটা সে মেনে, হ্যাঁ, যে জেলকোটটা মানে নিয়মের বাইরে কখনো যাইতে, একটা জিনিসও উনি ওইভাবে চান নাই। আমি একটা যতটুকু মনে আছে বলে যাই, আপনি তারপরে কোনো বাদ দিলে বলেন
যে জেল জীবন ওনারা অত্যন্ত সাদামাটা জীবন, তার চেয়েও বেশি কিন্তু জনক তারেক রহমান, ওইটা পরে বলি। উনি আরো উনি মাঝে মাঝে মানে এত নরম মানুষ কেমনে হয় সেটা আল্লাহ জানে। যাক, উনিও খুব নরম ছিলেন, খুব ছিলেন, কিন্তু অন্যান্য বন্দীরা তার যেন তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে চাইতো। ওনার কারারক্ষী যারা ছিল হ্যাঁ। তাদের মানে তাদের সম্পর্কে, তাদের নিশ্চয়ই জেলখানায় অনেকের অনেক প্রবলেমে থাকে, অনেক ধরনের সমস্যা ফেস করে, সেটা কি আপনার সাথে এরকম কিছু শেয়ার করছে কখনো? না না, ওই ধরনের কোনো কথা, কারারক্ষীর প্রবলেমের কথা আমার বলা নাই। তবে ওনার সঙ্গে কাজ করতেন একটা ছেলে, উনিও বন্দী ছিল, নাম হলো কবির। কবির, উনি তারেক রহমান সাহেবের সঙ্গে যেন তার সঙ্গে থাকতেন। অনেক সময় কবিরের কাছ থেকে আমি জানার চেষ্টা করতাম যে ওনার কোনো অসুবিধা আছে কিনা বা কোনো কিছু চাই কিনা যেটা আমাদের দেওয়া দরকার, বা অনেক সময় আছে তো উনি লজ্জার কারণে বলবেন না বা চাবেন না, না এই টাইপের কোনো কিছু আসেন নাই, উনি চান নাই। অন্য যারা কারারক্ষী ছিল অন্যের জেলখানার মধ্যে, সেটা হইতেছে যে ওই যে আপনার আতিক রহমান রুমন ভাই যে বললেন যে উনি যখন মাঝে মাঝে কোর্টে যান, তখন তো উনি কোর্টে যখন যান তখন তার সঙ্গে কিন্তু আতিক রহমান রুমন ভাই উনিও কিন্তু দেখা সাক্ষাৎ করেন বা তখন কথা বলার একটা সুযোগ হয়। এই জন্যই বলতেছি যে একবার হয়তো যেন তারেক রহমান সাহেব উনি রুমন সাহেবের সাথে বলছিলেন যে উনি কিছু বন্দীদের জন্য আপনার কম্বল, শীতবস্ত্র এগুলি বিতরণ করতে চান। তারেক রহমান সাহেব রুমন সাহেবের সাথে কথা বলছে, মানে রুমন সাহেবের বলছে যে আমি হায়দার সাহেবের সাথে কথা বলবো, তুমি এরকম ব্যবস্থা করো। পরবর্তীতে তারেক রহমান সাহেব কিন্তু কিছু শীতবস্ত্র, কম্বল বা শাল, আমরা যে শাল বললেন, শাল এই টাইপের জিনিস সাধারণ বন্দীদের কিন্তু উনি দিছেন। দেওয়ার কারণটা হইতেছে অনেক সময় উনি দেখতেন যে শীতের মধ্যে লোকজন নানা কষ্টে আছে, বা না যতটুকু শীতের মধ্যে যতটুকু কাপড় দরকার হয়তো অতটুকু নাই বা সব সময় রাখতে পারে না, যে কারণেই তারেক রহমান সাহেব চাইছে যে বাড়তি কোনো কিছু কম্বল দিলে এটা বন্দির জন্য ভালো হবে। এবং এটার প্রেক্ষিতেই রুমন সাহেব কিছু কম্বল আনলেন, প্রায় 400, বা সংখ্যাটা ঠিক মনে এরকম কম হবে না। উনি গরিব যে সমস্ত বন্দী আছে ওই বন্দীদের কিন্তু বিতরণ করলেন। এতে করে বন্দীরা কিন্তু খুব খুশি হইলেন এবং তাদের সত্যিকারভাবেই এটা উপকারে লাগছে। এবং বন্দীরা যে খুশি হইলেন এবং তারাও যে জনাব তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, এইটার প্রমাণ ভালো করে পাওয়া গেল জেলে থাকা অবস্থায় উনি কিন্তু একটা ঈদ করছেন। এই ঈদের সময় উনি বন্দীদের সঙ্গেই একসঙ্গে নামাজ পড়ছেন। পরে আমার কাছে খবর আসলো যে জনাব তারেক রহমান সাহেব দ্বারা করানো হয়েছে এবং বন্দীরা সব তার সামনে দিয়ে লাইন ধরে যায়, তার সঙ্গে হাত মিলে যাইতেছে। তো এইটা হলো বন্দীদের ভালোবাসার, শ্রদ্ধার, আন্তরিকতার প্রকাশ কয়দিন আগে দিয়েছে। কিন্তু জেল কোর্টের বিধান অনুসারে তখন ওই মুহূর্তে আমরা ওইটা কিন্তু অ্যালাউ করতে পারি না। তারপর আমি যাই যখন বললাম, উনি কিন্তু সাথে সাথেই জনাব তারেক রহমান সাহেব আমার সাথে চলে আসলেন। এই যে বন্দীদের উনি কম্বল দিলেন, বন্দীরাও প্রত্যুত্তরে ওনার সাথে আন্তরিকতা প্রকাশ করলো ভালোবাসার জন্য, এই জিনিসগুলি জেলখানার ভিতরে আমাদের জন্য, জেল প্রশাসনের জন্য ভালো। কারণ যখন সবাই খুব ভালো মুডে থাকে তখন জেলখানা, জেল বিদ্রোহ, জেলের কোনো দুর্যোগ, মারামারি এগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা অনেক সময় ওয়েটই করি, অনেক সময় কিন্তু দেখবেন জেলখানা টিভি দেয়, ফ্যান দেয়, উনি কিন্তু কম্বলটা দিচ্ছে এবং এটা কিন্তু আমরা মনে রাখছি। হয়তো ওই বন্দীরা এখন আর নাই, 16-17 বছর পর তারা হয়তো চলে গেছে, কিন্তু এই যে দিচ্ছেন এটা অনেকেই দেয়, উনিও দিচ্ছেন। যে কারণে আমাদের জেল কর্তৃপক্ষের কাছে যেমন প্রিয় ছিলেন, সাধারণ বন্দীর মানুষের কাছেও কিন্তু উনি প্রিয় ছিলেন। তখন উনি জেল কোড মেনে চলতেন, তেমন বন্দীদের সাথে সেভাবে মিশতেন না, কিন্তু তাদের যে দুর্দশা বা তাদের যে সমস্যাটা সেটা কিন্তু ঠিকই সে নোটিস করছে এবং সেটা সে, জি আপনি যেটা বলছিলেন যে একটা ঈদ সে ওখানে জেলের ভিতরে সে করছে, জেলখানায় কি ঈদের দিনে তার জন্য স্পেশাল কোনো খাবার দাবার বা তার কোনো নিজস্ব চাহিদা বা ডিমান্ড? তার জন্য আলাদা কোনো না, জেলখানার একটা আলাদা নিয়মই আছে। জেল যখন বন্দীরা আসে তখন বন্দির সময় জেল কর্তৃপক্ষ পোলাও নিজেদের একটা উন্নত খাবার ব্যবস্থা করে এবং তখন আমরা কারো বাসা থেকে খাবার আনলে ওইটাও আমরা তখন অ্যালাউ করি, এটা সরকারিভাবে অনুমোদন প্রাপ্ত, আমরা অ্যালাউ করি। তো ওনার বাসার থেকে যে খাবারগুলি আসতো, ওই যে আমি বললাম, আসলে আমি আর উনি খাইতাম, কারণ বাসার লোকরা জানে যে উনি কম খান। তারপরে দেখি যে একটু বেশি দেয়, হয়তো জানে যে আমিও খাই, হয়তো ওর জন্যই এটাতে দুইজনে মিলে বসে বসে খাইতাম। কারণ এই যে বললাম, দেখেন আমি তো সাধারণ একজন মেজর মানুষ, 2জন প্রধানমন্ত্রী, এত মন্ত্রী, এতই ওনাদের মতো এতটা ঘনিষ্ঠভাবে
মিশার সুযোগটাও আমার হয়েছে, যে কোনোভাবেই হোক। জেল কর্তৃপক্ষ কিন্তু খালি যে উনাদের প্রতি খুব সদয় তা না, সবার প্রতি ছিল। আরেকটা বিষয় হচ্ছে দেখেন ১/১১ যেটা সেনার সমর্থিত সরকার ছিল, সেই সরকারের সময় অনেকেই অনেক রাজবন্দী হয়েছেন, বা অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গ্রেফতার হয়েছেন। এর মধ্যে জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, তিনজনই একটা পরিবারের তিনজনই গ্রেফতার হয়েছিল। তিনজনকে এবং আলাদা আলাদাভাবে রাখা হয়েছিল। সেই সময়টা আসলে তার যে মনোবল বা কেমন দেখেছেন তারেক রহমানের? উনি কখনো যে মনক্ষুণ্ণ থাকতেন বা খুব মন মরা ভাব তা থাকতেন না, কথা কম বলতেন, কিন্তু ধীরে ধীরে অনেক ব্যাপারেই এই যে যে দেশের আমার যতটুকু নম্বর, উনি একসময় বোধহয় প্রচুর ছাগল দান করছিলেন বোধহয়, জি, আমার যতটুকু মনে পড়ে। এই কথাটা কিন্তু সারা উনি কিন্তু এটা বলছিলেন, আমার সঙ্গে তখন কথা হয়েছে, আমি হয়তো তখন এখন ভুলে গেছি এত দিনের মধ্যে, কিন্তু তখন এটা বলছে। কিন্তু এই কথা বলাতেই মনে হলো যে কেমন ছিলেন। একটা কথা বলে দিই, উনি জেলে থাকা অবস্থায় হঠাৎ করে কিন্তু একবার পড়ে যেয়ে ওনার একটা কপাল ফেটে গেছে। যখন ওটা ফেটে যায়, তখন যখন আমি শুনলাম, আমি কিন্তু সাথে সাথে ওনার ব্যবস্থা খোঁজ নিয়ে দেখলাম যে না, ডাক্তার আসছে, ট্রিটমেন্ট করছে, ভয়ের কোনো কারণ নাই। সাথে সাথে এই তথ্যটা কিন্তু আমি বেগম খালেদা জিয়ার কাছে আসলাম এবং ওনাকে বললাম যে ম্যাডাম, এইরকম ঘটনা। আপনাকে আগে বলার উদ্দেশ্যটা হলো যাতে আপনি আগামীকালকে পত্রিকায় দেখে কোনো প্যানিক না হয়ে পড়েন যে কী হয়েছে। আমরা অলরেডি ওনার মিসেসকে বলছি, ওনার মিসেস আসতেছেন, ওনার সঙ্গে দেখা করবেন, আগামীকালকে ওনার মিসেস আপনার সঙ্গে দেখা করবেন, তখন আপনি বিস্তারিত জানতে পারবেন, ভয়ের কোনো কারণ নাই। এটা বলার উদ্দেশ্য হলো আমরা কোনো জিনিস কিন্তু গোপন রাখার চেষ্টা করি নাই, বা কোনোটা নিয়ে কোনো অসন্তোষ সৃষ্টি হোক তা কিন্তু ওরম করি নাই। এই জনাব তারেক রহমান সাহেবের কথা বললেই বড় যে আরেকটা জিনিস আছে, উনাকে একটা তখন বেগম খালেদা জিয়া জামিনে চলে গেছেন। একবার প্ল্যান হলো কাশিমপুর জেলে, ওইখানে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বেগম খালেদা জিয়ার দেখা হবে। তারেক রহমান সাহেব ঢাকা জেলে, এখন ঢাকা জেল থেকে তাকে কাশিমপুর জেল নিয়ে যাওয়া একটা দুরূহ ব্যাপার, কারণ সাংবাদিকের সব বাইরে এরকম রয়ে গেছে। আমার অত্যন্ত গোপনীয়তার সাথে নানা ছলচাতুরি করে তাকে নিতে হয়েছে। তাকে একটা পিক আপের পিছনে আলাদা করে বসানো হয়েছে, বসানোর পরে একটা সাদা টাওয়েল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তার আশেপাশে হাড়ি পাতিল দিয়ে, আমার একটা রানার ছিল খোরশেদ, তারে বসানো হয়েছে। লোকজন সব মনে করছে যে কুক হাউসের জিনিসপত্র যাইতেছে, আসলে কিন্তু ওইখানে তারেক রহমান সাহেব বসা। ওই সামনের সিটে আমিও নাই। গাড়ি একটু বাইরে যাওয়ার পরে রাস্তার থেকে আমি উঠছি, কিছু দূর যাওয়ার পরে লেফটেন্যান্ট কর্নেল গুলজার আছে, র্যাবের সহযোগিতায় নিচে যাওয়ার জন্য। গুলজার আবার গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, তখন আবার আমরা গুলজারের নিয়ে একসাথে রওনা দিই। রওনা দেওয়ার পরে পথিমধ্যে কিন্তু ট্রাফিক সার্জন যখন আটকায়, তখন কিন্তু আমরা গাড়িতে বসা, পিছনে পিক আপের পিছনে তারেক রহমান সাহেব বসা। যে আজকে যে ট্রাফিক জ্যামের কথা বলতেছেন, যে প্রধানমন্ত্রী হয়ে উনি ট্রাফিক জ্যামে আটকেছেন, ওই জেলবন্দি থাকার সময়ও ট্রাফিক জ্যামে কিন্তু উনি আটকেছিলেন। তখন আমি জাস্ট তুলনা করলাম যে ওনার জন্য এটা কিন্তু নতুন ঘটনা না, উনি তখন ছিলেন। এবং তারপরে আমরা যখন কাশিমপুরে গেলাম, কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়া আসলেন। বেগম খালেদা জিয়া আসার পরে ওনার ছেলের সঙ্গে অনেক কথা বলেন, সম্ভবত সঙ্গে তার ওয়াইফ জনাব তারেক রহমান সাহেবের ওয়াইফও ছিলেন। অনেক কথাবার্তা বললেন, সবই করা বলে আমার স্পষ্ট খেয়াল আছে। চলে যাওয়ার সময় বেগম খালেদা জিয়া এসে বললেন যে ডিআইজি সাহেব, ছেলেটারে আপনাদের কাছে রেখে গেলাম, আপনি দেখেন একটু আপনার। এটা বলে উনি কিন্তু চলে গেলেন বেগম খালেদা জিয়া। তারেক রহমান সাহেব তখন আমার জানা মতে কাশিমপুর জেলে হয়তো 2 দিন বা 3 দিন এরকম উনি ছিলেন ওইখানে। দুঃখের করে আফসোসের কথা যে বেগম খালেদা জিয়া উনি যখন আমাদের সময় মানে 111-এর সময় জেলে ছিলেন, তখন তো আমরা সরাসরি দেখলাম। পরবর্তী সরকারের সময় যখন জেলে আসলেন, তখন আর সরাসরি ওইভাবে তারা আমরা কিন্তু খোঁজখবর নিতে পারি না। কিন্তু বিভিন্ন টকশোতে তো আমরা বলছিলাম যে ওনাকে, বেগম খালেদা জিয়াকে পরবর্তীতে যেভাবে জেলে রাখা হয়েছিল তার চেয়ে অনেক ভালোভাবে রাখার সুযোগটা ছিল, কিন্তু সরকার বা যে কোনো কারণে তারা সেটা করে নাই। প্রথমে ওই জেল সুপারের রুমে রাখছিলেন, পরে বাচ্চাদের একটা রুম, শিশু সংশোধনাগার, ওইখানে রাখছিলেন। এইখানে রাখার সময় দেখেন খালেদা জিয়া যখন প্রথমে আসলেন, উনি কিন্তু ভালো মানুষ, সুস্থ মানুষ ঢুকলেন, কিন্তু এই জেল থেকে যখন বাইরে গেলেন, তখন কিন্তু আর উনি সুস্থ শরীর নিয়ে বাইরে যেতে পারলেন না। ঠিক অনুরূপ জিনিসটা যদি জনাব তারেক রহমান সাহেবের জন্য বলেন, যে ওনাকে রিমান্ডে নেওয়ার আগে উনি যখন আসলেন, সুস্থ আমাদের সঙ্গে থাকলেন, ই করলেন, যেদিন রিমান্ডে যায় তখন আমরা সবাই দেখলাম যে সুস্থ শরীরে বাইরে গেলেন, তারপরে কিন্তু উনি আর সুস্থ শরীরে ঢুকলেন না। তো এই যে মা ছেলের এই যে ঘটনা, দুজন, একজন সুস্থ শরীরে ঢুকে অসুস্থ হয়ে বাইরে গেলেন,
আরেকজন জেলখানার সুস্থ থেকে বাইরে উনি অসুস্থ হয়ে ঢুকলেন। এই যে পরিবারের উপর এই যে টর্চার, এই জিনিসগুলি, এগুলি কিন্তু মানুষের মুখে মুখে সবাই এটা জানে, জেল কর্তৃপক্ষও জানে যে কীটা হয়েছে। এগুলি যারা কাছ থেকে দেখছে তারাই শুধু ওইভাবে অনুভব করতে পারে যে কি ঘটনাটা বা তাদের ওই পরিবারের উপর কী ধরনের অত্যাচারটা হয়েছে। সারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি হয়েছে, খালি যে ওনাদের প্রতি হয়েছে তা না। আমরা পরে পত্রপত্রিকায় গুম খুব নানা জিনিস শুনছি, স্পেশালি জিয়া পরিবারের জিয়া পরিবারের জিনিস শুনছি। এই যে জিনিসগুলি দেখেন, দুইজনই নানাভাবে নির্যাতিত। তারপর আল্লাহ রহম করছে, দেখেন এত বছর পরে আবার আসছে। ওনাকে যখন জেলখানায় রাখা হইলো, ওনার জন্য কিন্তু আলাদা কোনো কিছু করা হয় নাই, সব কিছু নর্মাল ছিল। উনি একদিন 10 ছেলেও ছিলেন, 10 ছেলে উনি মেঝেতে ছিলেন বা কি ছিলেন এটা আমার একটু ডাউট আছে। একদিন ছিলেন জনাব তারেক রহমান, এবং 26 ছেলে যখন গেলেন, 26 ছেলেটা যদি পরবর্তীতে আপনারা দেখেন, ওটা কিন্তু রাস্তার পাশে, ওর পাশে কিন্তু 2 তলা 3 তলা বিল্ডিং আছে। 2 তলা 3 তলা বিল্ডিং থেকে কিন্তু ওই সেলগুলি দেখা যায়। এর জন্য আমি যাওয়ার পরে ওনার নিরাপত্তার জন্য কালো কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, যাতে বাইরে থেকে না দেখা যায়। এবং ওনার পাশে একটা রুম খালি রাখছিলাম। তারপরে কিন্তু আপনার মওদুদ আহমেদ, এই যে আপনার জামাতের আমির তখনকার সময়, তারা কিন্তু ছিলেন, তারাও কিন্তু ওই 26 ছেলেই ছিলেন। কিন্তু তাকে আমরা 26 ছেলে ওইভাবেই রেখে দিয়েছিলাম। কিন্তু উনি জেলে থাকার পর সবার সঙ্গে যে মিটিং করবেন, নিয়ম ভঙ্গ করে কথা বলবেন, এই টাইপের কোনো কাজ কিন্তু উনি করেন নাই। কিন্তু তখন জামাতে ইসলামের সাথে বিএনপির কিন্তু ভালো সম্পর্ক আমরা যা দেখছি। এবং একটা ঘটনা বলি, আপনারা দেখেন, ওই সময় জনাব মুজাহিদ আর জনাব নিজামী সাহেব, ওনারা যখন আসলেন, তো ওনারা আসার পর, নিজামী সাহেব আসার পর, ওনার সম্ভবত একটা মেয়ে নাম ফাতিমা। তো ফাতিমা হঠাৎ করে উনি লন্ডনের লেবার রুমে ঢুকলেন, বাচ্চা হবে। আমি যে ওনাকে বললাম, স্যার আপনার মেয়ে ভালো আছে, লেবার রুমে ঢুকছে, লোকজনে আছে, এটা আপনার দিয়ে গেলাম। তার কিছুক্ষণ পরেই আমি আবার বললাম যে ওনার একটা সন্তান হয়েছে, এখন পুত্র সন্তান না কন্যা সন্তান ঠিক আমার খেয়াল নাই, সন্তান হয়েছে, আল্লাহ দুইজনই ভালো আছে। তো নিজামী সাহেব উনি খুব খুশি হয়ে বললেন যে ডি সাহেব, কখনো কল্পনা করি নাই যে জেলে আসার পর এই তথ্যগুলি এত তাড়াতাড়ি পাবো, এর জন্য তো খুব খুশি হলাম। আপনি যে কিছু মনে না করেন, আমি একটা নাম দেই, এই নামটা আপনি একটু কাইন্ডলি দিয়ে যেন ওই নামটা রাখে। তখন ওনার যারা আত্মীয় বা গেস্ট যারা ছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমি ওই নামটা দিয়ে দিয়েছিলাম। এবং এই ঘটনাগুলি কিন্তু আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে আলাপ করতাম। তা বেগম খালেদা জিয়াও খুশি হয়েছে, যাক ভালো করছেন, যতটুকু পারেন মানুষের উপকার করেন। আমি এই জন্য বললাম যে জেল কর্তৃপক্ষের প্রতি যাতে কখনো কেউ মনে না করে যে খালি আওয়ামী লীগেরই দেখছি, বিএনপিরই দেখছি, বা জাতীয় পার্টির দেখছি, অন্য কারোর জন্য না, জামাতেও দেখা হয়েছে, জঙ্গিরও দেখা হয়েছে। জেল কর্তৃপক্ষের কাছে কোনো ভেদাভেদ নাই, সবাইদের কাছেই সমান ভাবে, যেমন সবাই এর জন্য জেল কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে জিয়া পরিবারে থাকা উচিত এই কারণেই, পুরো জেল কর্তৃপক্ষ এখনও তাদের প্রতি খুব সন্তুষ্ট, নানা কারণে, জিনিসপত্র দেওয়ার কারণে, ড্রেস পরিবর্তন করার কারণে, অন্যান্য সুযোগ সুবিধা। এবং আমরা আফসোস করি যে যদি বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন, তাহলে জেল কর্তৃপক্ষের আরও অনেক উন্নতি হতো। কারণ ব্যক্তিগত পর্যায়ে আমার সঙ্গে অনেক ব্যাপারে তার কথাবার্তা ছিল, মহিলা কারারক্ষীদের, মহিলা কারা পরিবার কল্যাণ সমিতি নিয়ে অনেক ব্যাপারে কথা হয়েছিল। আমরা আশা করব জনাব তারেক রহমান সাহেব উনি এই জিনিসগুলি খেয়াল করবেন এবং উনার বিবেক দ্বারা নিশ্চয়ই কাজ করবেন এবং কারা কর্তৃপক্ষের মঙ্গল হবে অবশ্যই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকীর সাথে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দিনকাল ডিজিটালের সঙ্গে থাকবেন।